আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদুর রহমান। কেমন আছো তোমরা? আশা করি ভালো। সময়টা আরও ভালো কাটানোর জন্য চলো একটা জোকস শুনি। কিরে ভাই, কি হয়েছে তোর? উল্টো হয়ে গাছে ঝুলে আছিস কেন? মাথা ব্যথার ওষুধ খেয়েছি, পেটে না চলে যায়, তাই উল্টো করে ঝুলে আছি। আমার প্রশ্ন হলো, এখানে কয়টা বানান ভুল রয়েছে? উত্তর এখন বলছি না। আবার দেখো, পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় ব্যর্থ হয়। ব্যায়াম ব্যাহত হলে ব্যাধি ব্যাপ্ত হয়। এ ব্যাপার ব্যাকরণ সিদ্ধ। বলতে হবে, এই যে বাক্য দুটিতে কয়টা বানান ভুল রয়েছে, এটার উত্তরও বলছি না। সম্ভব হলে এর উত্তর কমেন্ট বক্সে জানাও। দেখতে পাচ্ছ যে প্রথম বাক্যে বয় জফলা এর আকার হয়নি, তবে দ্বিতীয় বাক্যে জফলা আকার হয়েছে। আজকে আমরা এই নিয়মগুলো দেখব এবং বানানের শুদ্ধ রূপ আলোচনা করব। আর প্রচলিত অনেক বানান ভুল আছে, সেই ভুলগুলো শনাক্ত করতে পারবো। যে অল্প কিছু নিয়ম যদি আমরা শিখতে পারি, তাহলে অনেকগুলো বানান আমাদের শেখা হয়ে যাবে। যেমন দেখো, ইতোমধ্যে এবং ইতোপূর্বে। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে শব্দের ক্ষেত্রে ইতো ওকার হয়েছে এবং ইতোপূর্বের ক্ষেত্রে তয়ের পরে বিসর্গ হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে এরকম কেন হলো? এখানে একটা নিয়ম আছে। কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হবে না। এরকম আরো কিছু বানান আছে, মনোপুত, মনোকষ্ট। তবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গের পরে যদি ঘোষ ধ্বনি, আমরা জানি বর্গীয় বর্ণগুলোকে ঘোষ এবং অঘোষ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। বর্গীয় বর্ণ 25টা, 5টা বর্গ আছে। এর তৃতীয় বর্ণ বলতে গ, চতুর্থ বলতে ঘ এবং উ। এই যে ঘোষ ধ্বনি বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ এবং হ, জ, ব, র, ল এগুলো থাকে, সেক্ষেত্রে বিসর্গের পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে ওকার যুক্ত হবে। যেমন দেখো, ইতোমধ্যে, এক্ষেত্রে আমরা এই ইতোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিসর্গ হয়েছে আর এখানে ওকার হয়ে গেছে। যত মনোযোগ দিয়ে মোবাইল চালাস, অত মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করতে আমি খুশি হতাম। মা বলছেন এটা। ছেলে বলছে, যত মনোযোগ দিয়ে সিরিয়াল দেখো, অত মনোযোগ দিয়ে যদি রান্না করতে পরিবারের সবাই খুশি হতো। আমরা দেখতে পাচ্ছি প্রথম মনোযোগ বানানটা ভুল হয়েছে। আবার দেখো, মনোমোহন। আমাদের নিয়ম ছিল বিসর্গের পরে যদি ব, ভ, ম এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে পঞ্চম বর্ণ আছে ম, এ কারণে ওকার হয়ে গেছে। মনোরম, হ, জ, ব, র, দ, এখানে র আছে, হ, জ, এখানে হ আছে, এখানে গ আছে, বর্গের তৃতীয় বর্ণ, তার মানে ঘোষ ধ্বনি, এখানে দন্ত ন আছে, এই কারণে ওকার হয়ে গেছে। শিরোপীড়া, এখানে প আছে, আর প থাকার কারণে এখানে বিসর্গ থেকে গেছে। যদি এখানে প না থেকে যদি দন্ত ন হতো বা ম হতো, তাহলে এটা রয় ওকার হয়ে যেত। যেমন দেখো, এখানে শিরোনামের ক্ষেত্রে হয়েছে। শিরোনামের যেহেতু পরের বর্ণ দন্ত ন, অর্থাৎ ঘোষ ধ্বনি বা বর্গের পঞ্চম বর্ণ, এ কারণে এটা ওকার হয়ে গেছে। ঘোষ ধ্বনির ক্ষেত্রে ওকার হবে, আর অঘোষ হলে বিসর্গ থেকে যাবে। এরপরে দেখো, যশোপ্রভা, বিসর্গ থেকে গেছে, কারণ হলো এরপরে প আছে। ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তাহলে তোমার পক্ষে এটা সম্ভব হবে, তোমার পক্ষে এটা করা সহজ হয়ে যাবে। আমরা পরবর্তীতে যাচ্ছি। দারিদ্রতা, অশুদ্ধ শব্দ,
তোমরা জানো এখানে ব্যাকরণিক শব্দশ্রেণী হিসেবে আছে দরিদ্র। দরিদ্র তোমরা বুঝতে পারছো, এটা একটা বিশেষণবাচক শব্দ, বিশেষণ। এর সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দারিদ্র। দারিদ্রটা নাউন, কারণ নিয়ম হলো একসাথে তা প্রত্যয় এবং জ প্রত্যয় একসাথে বসবে না। এরকম ভুল সৌজন্যতা। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে শুদ্ধ হবে সৌজন্য বা সুজন, যোগ তাও হতে পারে। সৌজন্য, সুজন যোগ জ, ভালো জন, সুজন যোগ জ, সৌজন্য। দৈন্যতা একই রকম ভুল। দৈন্য শব্দটা গঠিত হয়েছে দিন যোগ জ প্রত্যয় যোগে, দিন যোগ জ। এর সাথে যদি তা হয় দীনতা, এটাও হতে পারে, কিন্তু একই সাথে দৈন্য যোগ তা হতে পারে না। আবার দেখো সখ্যতা হতে পারে সখ্য। বৈচিত্রতা, বিচিত্র যোগ জ। বাহুল্যতা, বাহুল্য এসেছে বহুল যোগ জ প্রত্যয় যোগে। পাঁচটা প্রত্যয় আছে, অ, ইক, অক, জ। এই প্রত্যয়গুলো যখন যুক্ত হয় তখন এই গুণ বৃদ্ধির নিয়ম অনুসারে এই প্রথম বর্ণের সাথে যে স্বর যুক্ত থাকে সেটার পরিবর্তন আসে। যেমন এখানে বহুল থেকে বাহুল্য হয়েছে, বিচিত্র থেকে বৈচিত্র্য হয়েছে, এরকম পরিবর্তন আসে। যেমন ভূগোল থেকে ভৌগোলিক হয়ে যায়, সংসার থেকে সাংসারিক হয়ে যায়। কৃচ্ছতা হবে না, হবে কৃচ্ছ। কারণ হলো এটার অর্থ হচ্ছে শারীরিক ক্লেশ বা কষ্টসাধ্য ব্রত। পচা শ্মশান ঘাটে চাকরি পাওয়ার দিনই পাবলিকের হাতে পিটুনি খেয়েছে, কারণ মৃতদেহ পোড়ানোর পর পচা সেই পরিবারের লোকজনকে বলেছিল নমস্কার, আবার আসবেন। তো আমার প্রশ্ন হলো নমস্কার বানান শুদ্ধ কিনা? সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। এখানে আমরা দেখতে পাচ্ছি মো এর সাথে অ যুক্ত আছে। ব্যঞ্জন ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না। আমরা জানি পরি, পুরস্কার, পুরো। তো এখানে ব্যঞ্জনের সাথে একটা করে স্বর যুক্ত আছে। র এর সাথে আছে অ, এরকম আ থাকতে পারে কখনো। তো একই রকম তিরস্কার, র এর সাথে অ আছে, র, তিরস্কার। বনস্পতি, বনের সাথে বন যোগ পতি, বনস্পতি। এখানে অ আছে, এ কারণে পরেরটা দন্ত স হয়েছে। আবার দেখো মনস্কামনা, মনের সাথে অ আছে, অতএব পরেরটা হবে দন্ত স। ভস্য, ভস যোগ মন, ভস্মন, ভস্মন, ভস্য হয়েছে। সংস্কার তোমরা জানো অ, আ বা শূন্য বিভক্তি থাকতে পারে। আর সন্ধির ক্ষেত্রে সমযোগবাদ, সমযোগকার, সমযোগকৃত, সমযোগকৃতি, এগুলো মটা অনুসারে রূপান্তরিত হয়, ম অনুসারে রূপান্তরিত হয়। একই রকম সমযোগকৃতি, সংস্কৃতি। তার মানে অ, আ এবং শূন্য বিভক্তি যদি থাকে তাহলে পরেরটা হবে, পরের বর্ণ হবে দন্ত স। আর যদি অ, আ ভিন্ন অন্য স্বর থাকে তাহলে সেটা মূর্ধন্য স হয়ে যাবে। তার মানে এখানে আমরা সবসময় খেয়াল করব যে সন্ধির ক্ষেত্রে এই যে এই বর্ণের সাথে পরিযোগকৃত, পরি, এটা র এর সাথে কোন স্বর যুক্ত আছে? র আছে, র এর সাথে অ আছে, আ আছে, নাকি রস্য উ আছে? এগুলো দেখবো আমরা। আবিষ্কার দেখো একই রকম, আবি, বয়ের সাথে রস্যই আছে, যেমন এখানে র এর সাথে রস্যই আছে। চতুষ্কোণ, তয়ের সাথে রস্য উ আছে, এই জন্য পরের বর্ণ মূর্ধন্য স হয়েছে। বহিষ্কার, আদিস্বর রস্যই আছে, অতএব মূর্ধন্য স হয়েছে। ভ্রাতুষ্পুত্র রস্য আছে, এটা হয়েছে। চতুষ্পদ রস্য আছে। নিষ্পাপ, নি যোগ পাপ, নি যোগ পাপ, পাপ নেই যার, নিষ্পাপ। নিষ্ফল, নেই
ফল, নিষ্ফল, নিয়েই আছে, অতএব পরেরটা মূর্ধন্য স হয়েছে। দুষ্প্রাপ্য, দুঃ যোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য। বহিষ্কৃত একই রকম, বহিযোগকৃত, দুযোগকৃতি, দুষ্কৃতি। কল্যাণী এষু, তোমরা জানো পুরুষবাচক শব্দের সম্বোধনের ক্ষেত্রে বা চিঠিপত্রে আমরা কল্যাণী এষু ব্যবহার করে থাকি। ঠিক একই রকম শ্রদ্ধাস্প দেশু পুরুষবাচক শব্দ, সম্বোধনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এখানে খেয়াল করবে, এটা যদি কল্যাণী আশু হতো, অন্তস্থ আকার দন্তস্ব হতো, তাহলে নারীবাচক সম্বোধনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হতো। আবার শ্রদ্ধাস্প, শ্রদ্ধাস্প ধয় আকার দন্তস্ব হয়েছে, এরপরে দাসু দয় আকার দন্তস্ব রস্য ও, তখন এটা নারীর সম্বোধনের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ হতো। কল্যাণী এসো আর কল্যাণী আশু নারীবাচক, শ্রদ্ধাস্প দেশু পুরুষবাচক, শ্রদ্ধাস্প দাসু, দাসু নারীবাচক শব্দ। সহজ কথায় অ আ থাকলে পরেরটা দন্তস্ব হবে এবং রস্বই থেকে ও হলে মূর্ধন্য ষ হবে। আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম ষড়যন্ত্র। এখানে বাঙালি বানান বাঙালি হবে, উঁ হবে এবং লয় রস্বইকার হবে। আর আমার প্রশ্ন হলো, আবিষ্কৃত বানান ঠিক আছে কিনা? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবিষ্কৃত যেহেতু বয়ের সাথে আবি রস্বই আছে, অতএব পরের বর্ণ মূর্ধন্য স হবে, অতএব বানান শুদ্ধ আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ দূরদৃষ্ট এবং দূরদৃষ্টি। এখানে ব্যঞ্জন বর্ণ সব এক, তবে প্রথম দূর এর ক্ষেত্রে হ্রস্ব উকার হয়েছে এবং পরেরটার ক্ষেত্রে দীর্ঘ উকার হয়েছে। এখানে নিয়ম হলো, দূরত্ব বোঝায় না এরকম শব্দে হ্রস্বকার হবে, আর যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘ উকার হবে। যেমন দেখো, দুর্গা খুবই আসে পরীক্ষায়, হ্রস্ব উকার হয়েছে, কারণ এখানে দূরত্ব বোঝাচ্ছে না। দুরবস্থা, খারাপ অবস্থা। দু উপসর্গটা খারাপ অর্থ ধারণ করে, ক্ষেত্র বিশেষে অন্য অন্য অর্থ ধারণ করে, তবে এখানে খারাপ অর্থ ধারণ করেছে। দুরন্ত যে চঞ্চল প্রাণবন্ত, যে দুর্দান্ত দুর্দম এরকম অর্থ নেয়। দুর্বিসহ যেটা সহ্য করা কষ্টকর, কষ্টসাধ্য। একটা কথা মনে রাখবে, দু উপসর্গটা কষ্টকর বা কষ্টসাধ্য। যেমন দুর্জয় যেটা জয় করা কষ্টসাধ্য, দুর্জয়। দুর্লভ যেটা লাভ করা কষ্টসাধ্য, দুর্গম যেখানে গমন করা কষ্টসাধ্য। একেবারে অসম্ভব নয়। অসম্ভব তখন হবে যখন বলা হবে অগম্য, অসাধ্য, অজেয়, এরকম শব্দগুলো না বোধক অর্থ নেবে। তো দুর্বিসহ অর্থ হলো যেটা সহ্য করা কষ্টকর। দূরদৃষ্ট, দু অদৃষ্ট, দুর্ভাগ্য। অদৃষ্ট মানে ভাগ্য, দু খারাপ, অর্থাৎ খারাপ ভাগ্যকে দূরদৃষ্ট বলে। দুর্নীতি খারাপ নীতি, দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলি, দুর্ঘটনা খারাপ ঘটনা, অঘটনকে বলছি আমরা। দুর্জয় বললাম। দুরারোগ্য যেটা থেকে আরোগ্য লাভ করা কঠিন। বলা হয় কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন, যেটা থেকে আরোগ্য লাভ করা কঠিন। একেবারে অসাধ্য না, অসম্ভব নয়, তবে কঠিন। দুরূহ শব্দের অর্থ কঠিন। দুর্গতি খারাপ গতি, খারাপ অবস্থা, দুর্গ। দুর্গ এবং দুর্গা একই রকম, হ্রস্ব উকার হবে। এখানে এক ভুল করা হয়, ফোর্ট উইলিয়াম দুর্গ হবে না, হবে ফোর্ট উইলিয়াম অথবা উইলিয়াম দুর্গ। যদি ফোর্ট উইলিয়াম দুর্গ লেখা হয় তাহলে এটাকে শব্দ বাহুল্য বলা হবে। এরপরে দুর্দান্ত, দুরন্ত, দুর্দান্ত একই রকম অর্থ। দুর্নাম বদনাম, দুর্ভোগ দুর্দিন, খারাপ দিন, খারাপ সময়। দুরাকাঙ্ক্ষা দুর্লভ বস্তু লাভ করার আশা,
দু আকাঙ্ক্ষা, দুস্থ, দরিদ্র এবং দুরবস্থাপন্ন ব্যক্তিকে দুস্থ বলা হয়। তবে ব্যতিক্রম হল দূষিত এবং দূষণীয়। আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে বানান ভুল দোষণীয় হবে না, হবে দূষণীয়। শব্দটার জন্ম হয়েছে দুষ থেকে, দুষ যোগ ইত, দুষ যোগ অনিয়। এখানে দূরত্ব বোঝাচ্ছে না, তবুও দীর্ঘ উকার হয়েছে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমার প্রশ্ন হলো এখানে কয়টা বানান ভুল রয়েছে? তোমরা দেখতে পাচ্ছ ক্যারিয়ার বানান ভুল, হওয়ার সময় দুর্ঘটনা বানান ভুল অথবা শুদ্ধ। এখানে শুদ্ধ আছে, কারণ এখানে দূরত্ব বুঝায়নি, বরং একটা অঘটনকে বুঝিয়েছে, সম্ভাবনা হবে। তবে দূরত্ব বোঝালে দীর্ঘ উকার হবে, যেমন সে দূর থেকে এসেছে। দূরদৃষ্টি, পরিণাম সম্পর্কে সচেতনতা, এটাকে বলে দূরদৃষ্টি বা বিচক্ষণতা। আর দূরদৃষ্টি সম্পন্ন বলতে বোঝায় যিনি পরিণাম সম্পর্কে সচেতন, যিনি অনেক বিচক্ষণতার সাথে কাজ করেন। এরকম দূরবর্তী, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে সেখানে তাকে দেখতে। দূরীকরণ, দারিদ্র দূরীকরণ হয় বা রোগ ব্যাধি দূরীকরণ। অদূর নয় দূর, আমরা বলেছিলাম দু উপসর্গ কষ্টসাধ্য আর অ উপসর্গ নাবোধক। অদূর মানে যেটা দূরে নয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপ অর্জন করবে, এরকম অদূর নয় দূরে যেটা। দূরবীক্ষণ, দূরকে দেখা যায় এমন যন্ত্র। বীক্ষণ, দূরকে দেখা। আমাদের প্রথম স্লাইড এটা ছিল কি রে ভাই। তোমরা নিশ্চয়ই জানো যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হবে তখন সে প্রশ্নটা কয় রস্বীকার দিয়ে করা হবে। যেমন তুমি কি খেয়েছো, এর উত্তর হ্যাঁ কি না হবে। তবে যদি বলা হয় তুমি কি খেয়েছো, অর্থাৎ ভাত, বার্গার, স্যান্ডউইচ, আইসক্রিম, মানে তুমি কি খেয়েছো, তখন দীর্ঘিকার হবে। অর্থাৎ যদি উত্তর হ্যাঁ অথবা না হয় তাহলে হবে কয় রস্বইকার। আর যদি উত্তর হ্যাঁ না ছাড়া অন্য যে কোনো উত্তর হয়, এক কথাই হোক কিন্তু যে কোনো অন্য উত্তর হবে হ্যাঁ না ছাড়া, তাহলে সেটা দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। তাহলে এখানে দুইটা বানানই ভুল ছিল আমাদের। আরেকটা প্রশ্ন, ব্যথা জফলা আকার হবে কি না? হবে না। ব্যথার বয়জফলা এর পরে কখনো কখনো আকার হয়, কখনো হয় না। আরেকটা প্রশ্ন ছিল, পরিকল্পনা ব্যতীত ব্যক্তির ব্যবহৃত ব্যয় ব্যর্থ হয় এবং ব্যায়াম ব্যাহত হলে ব্যাধি ব্যাপ্ত হয়, এ ব্যাপার ব্যাকরণ সিদ্ধ। প্রশ্ন ছিল এখানে কয়টা বানান ভুল রয়েছে? উত্তর একটাও নেই, কারণ বয়জফলা এর পরে সাধারণত আকার হয় না, তবে কয়েকটা ক্ষেত্রে হয়, যদি আরও কিছু আছে। তবে এটা সাধারণভাবেও সত্য। কেউ যদি পরিকল্পনা ছাড়া কোথাও অর্থ, সময়, শ্রম ব্যয় করে তাহলে তার এই শ্রম এগুলো ব্যর্থ হবে। পরিকল্পনা ছাড়া যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটা ব্যর্থ হবে। এবং ব্যায়াম ব্যাহত হলে, এক্সারসাইজ ব্যাহত হলে ব্যাধি, রোগ ব্যাধি ব্যাপ্ত হয়, ছড়িয়ে পড়ে, এ ব্যাপার ব্যাকরণ সিদ্ধ। এটা প্রতিষ্ঠিত, এটা নিয়মের কথা। ক্লাসে শিক্ষক পড়াচ্ছে, 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? স্টুডেন্ট উত্তর দিচ্ছে পারি না স্যার। স্যার রেগে গেছেন, ধর তোর কাছে 5টা রুটি ছিল, আমি ওই 5টা রুটি নিয়ে নিলাম, তাহলে তোর কাছে কি পড়ে রইল? স্টুডেন্ট খুশি হয়ে গেছে, ওর কমন পড়েছে, বলে তরকারি স্যার। আমার প্রশ্ন হলো এখানে কয় রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? উত্তর দীর্ঘইকার হবে, কারণ এখানে কিছু একটা পড়ে আছে, হ্যাঁ না এর বাইরে উত্তর হয়েছে। আবার অন্য বানান, তরকারি বানান রস্বইকার হবে না দীর্ঘইকার হবে?
উত্তর রস্বইকারই হবে, কারণ ব্যক্তির কারই দীর্ঘইকার হয়, আর ব্যক্তির কারই নয় এরকম ক্ষেত্রে রস্বইকার হয়। যেমন দেখো, সহকারী ব্যক্তিকে বোঝায়, আবেদনকারী ব্যক্তি, আবেদন করে যে উপপদ তৎপুরুষ, ছিনতাই করে যে তাকে ছিনতাইকারী বলে, উপপদ তৎপুরুষ, পথচারী পথে চড়ে যে পথচারী, কর্মচারী দীর্ঘইকার হয়। তাহলে ব্যক্তির কারী নয় এরকম ক্ষেত্রে রস্বইকার হবে, আর ব্যক্তির কারী হলে দীর্ঘইকার হবে। যেমন সরকারি, তরকারি, দরকারি রস্বইকার হবে। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে রস্বইকার হবে। অঞ্জলি অর্থ হল যুক্ত কর, যুক্ত হাত, কর অর্থ হাত, কর জোরে সে কথা বলল, রিকোয়েস্ট করল। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। শ্রদ্ধাঞ্জলি হয় পরীক্ষায় খুবই আসে এবং ভুল হয়, রস্বইকার হবে। পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি বিশেষ অর্থে অপচয়, বিসর্জন, ত্যাগ, তবে সাধারণভাবে শবদাহের পর প্রেতের উদ্দেশ্যে আঁচল ভরে যে জল দেওয়া হয় সেটাকে জলাঞ্জলি বলা হয়। লাজাঞ্জলি অর্থ মুঠো ভরা খই, একটু ব্যতিক্রম অর্থ। তিলাঞ্জলি মৃত আত্মার শান্তির জন্য, তৃপ্তির জন্য তিল ও জল দিয়ে তর্পণ, এটাকে তিলাঞ্জলি বলা হয়। পতঞ্জলি তোমরা 9 10-এ পড়েছ, খুবই ইম্পর্টেন্ট ছিল এটা, নিপাতনে সিদ্ধ। সন্ধি বিচ্ছেদ কি হবে? পতত যোগ অঞ্জলি। আর পতঞ্জলি কে ছিলেন মনে আছে? উনি ছিলেন একজন ভাষ্যকার, পাণিনি একজন ব্যাকরণবিদ, তার ভাষ্যকার বা টিকাকার, এবং একজন ঋষি। পতঞ্জলি ছিলেন একজন ঋষি বিশেষ। পদের শেষে জীবী দীর্ঘইকার হবে। যেমন আইনজীবী, পেশাজীবী, শ্রমজীবী ইত্যাদি। আইনজীবী বলতে বোঝায় আইনের আশ্রয় গ্রহণ করে যিনি অর্থ উপার্জন করেন তাকে আইনজীবী বলে। শ্রমজীবী যিনি শ্রম বিক্রি করেন, শ্রমের বিনিময়ে যিনি জীবিকা নির্বাহ করে। চাকুরিজীবী চাকরি করে যিনি অর্থ উপার্জন করে, জীবিকা নির্বাহ করে। এখানে একটা কথা, চাকুরি হবে না, হবে চাকরি। কৃষিজীবী যিনি কৃষি কাজ করে অর্থ উপার্জন করেন তাকে কৃষিজীবী বলি। বুদ্ধিজীবী যিনি বুদ্ধির আশ্রয় নিয়ে বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। তবে জীবীর সাথে যদি তো বা ইকা প্রত্যয় যুক্ত হয় তাহলে এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। যেমন দেখো, জীবী যোগ ইত জীবিত, জীবী যোগ ইকা, এই দীর্ঘইকার রস্বইকার হয়ে গেছে, জীবিকা। পদের শেষে গ্রস্ত নয় গ্রস্ত হবে। যেমন বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। ভূতযুক্ত সকল বানানে দীর্ঘ উকার হবে, শুধু অদ্ভুত ও ভূতুরে এই দুটো বানানে হ্রস্বকার হবে। যেমন ভূত, ভূতপূর্ব এর সমাস আসে পূর্বে ভূত। ভস্মীভূত উচ্চারণটা হবে ভস্মী। তোমরা জানো, যদি ম ফলা গ উ ম দন্তন্য মূর্ধন্য ট ল, সহজ ভাষায় বলা যায় গাঙে মন টলে, এই কয়টা ব্যঞ্জনের সাথে যুক্ত হয় তখন এই ময়ের উচ্চারণ হবে। যেমন বাল্মীকি, বাল্মীকি হবে না, ভুল হবে বাল্মীকি। তারপরে কুটমল, যুগ্ম, তবে গ্রীষ্মকাল বলি, গ্রীষ্ম হবে না, হবে গ্রীষ্ম, কারণ এখানে মধ্যনস্বয় ম হয়েছে গ্রীষ্মকালে। আবার এখানে ভস্মীভূত অথবা যেটা স্থায়ী হয়ে গেছে। বহির্ভূত, আবির্ভূত, পরাভূত, পরাজিত হয়ে যাওয়া,
দূরীভূত, দূর হয়ে যাওয়া। বিভূতিভূষণ, সাই যার ভূষণ, মূলত শিব, হিন্দুদের দেবতা শিবকে বলা হয়। বিভূতিভূষণ দুটাই দীর্ঘ উকার, বানানটা খেয়াল করবি, ইম্পর্টেন্ট। বিভূতিভূষণ এবং বন্দ্যোপাধ্যায় দুটা বানানই ইম্পর্টেন্ট, দেখে রাখবে। প্রেম তারাই করে যাদের সুখে থাকতে ভূতে কিলায়। আমার প্রশ্ন হলো, এখানে ভূতে বানান ঠিক আছে কি না? উত্তর, ভুল আছে, কারণ সকল ভূত দীর্ঘ উকার হবে। এতক্ষণ যেটা আলোচনা হলো, এর মাঝে যদি কোথাও সমস্যা থাকে তোমাদের কমেন্ট বক্সে এটা জানাবে, এবং কোনো ভুল ত্রুটি চোখে পড়লে সেটাও আমাকে জানাবে, অবশ্যই জানাবে। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দি নয়েজ। অর্থ কি বলতে পারবে? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ইন সাইলেন্স, গোপনে, নীরবে, নীরবে পরিশ্রম করে যাও, যাতে করে তোমার কাছে যেন সফলতা এসে ধরা দেয়। আর বাড়ির কাজ, প্রচলিত ভুল বানানের একটা তালিকা তৈরি করবে। তুমি বাসায় যাওয়ার সময় দেখবে, বাইরে দেখবে যতগুলো সাইনবোর্ড আছে, স্টেশনারি বলো, ফটোস্ট্যাট বলো, পোস্ট অফিস বলো, ফার্নিচার বলো, কত বানান, যতগুলো বানান লেখা হয়েছে বেশিরভাগ ব্যানারে বানান ভুল। তো যতগুলো প্রচলিত বানান ভুল তোমার চোখে পড়েছে বা চোখে পড়ছে, সেগুলোর একটা তালিকা তুমি তৈরি করবে। এটা তোমার কাজ। আর বাসায় লেখাপড়া করতে থাকো, সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করো। স্টুয়ার্ট ব্র্যান্ডের একটা কথা আছে, যদিও স্টিভ জবস সেটাকে কোট করেছেন যে ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। মানে কি, বেশি বেশি রোজা রাখতে হবে নাকি, বা না খেয়ে থাকতে হবে নাকি? আসলে এরকম না, বরং তোমার যেন জ্ঞানের ক্ষুধা থাকে, তোমার যেন জানার আগ্রহ থাকে, তুমি যেন আগ্রহ নিয়ে দেখতে পারো। বানান শেখার সবচেয়ে ভালো উপায় হলো ভালো বই পড়া, আর পড়ার সময়ে মনোযোগ দিয়ে বানানগুলো দেখা। কারণ দেখতে দেখতে তোমার চোখে এটা ধরা পড়বে যে বানানটা তো এরকম। ভালো পত্রিকা পড়া যেতে পারে, ভালো বই পড়া যেতে পারে, যত পড়বে তত বানানগুলো আয়ত্তে চলে আসবে। স্টে হাংরি, স্টে ফলিশ, ক্ষুধার্ত থেকো, তোমার জন্য জ্ঞানের ক্ষুধা থাকে, তোমার যেন পণ্ডিতি ভাব ধরে না বসে, তুমি যেন সবসময় আগ্রহ নিয়ে থাকতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে দেখা হবে। শুভকামনা সবার জন্য।